সাবেক আইজি, পুলিশের সাবেক, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা। বেনজির সাহেবের এই রিপোর্টগুলো যে উনি বন বিভাগের জমি দখল করছেন, উনি মানুষের জমি নেওয়ার জন্য সেই জমির মাটি কেটে নিয়ে আসছেন। হঠাৎ করে যারা বেনজিরকে সামনে নিয়ে আসলো তারাও কেন নিয়ে আসলো? আইজিপি বেনজির আহমেদের অজানা কালো অধ্যায়। গোপালগঞ্জের পুলিশ বা গোপালী পুলিশ খ্যাত বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, যার দুর্নীতি ও অবৈধ দখলদারিত্বের কেলেঙ্কারি এতটাই বেশি যে তার বিরুদ্ধে একমাত্র দুদকই বা দুর্নীতি দমন কমিশনই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। কারণ দুর্নীতি দমন কমিশনকে কিন্তু সেই পূর্ণ পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে ইতিপূর্বে কিন্তু দুদকের পক্ষ থেকে সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি সহ আরও উচ্চ কর্মপদস্থ ব্যক্তিবর্গের কিন্তু সাজা হয়েছে। তো এই দুদকের পক্ষ থেকে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, এটা যদি ইতিপূর্বে আরও আগে নেওয়া হতো তাহলে কিন্তু এত সমালোচনা হতো না এবং দুদককেও এই সমালোচনার মুখে পড়তে হতো না। কারণ দুদক বা দুর্নীতি দমন কমিশনকে তো এজন্যই তৈরি করা হয়েছে যে সে দুর্নীতি যারা করবে, অবৈধ মানি লন্ডারিং যারা করবে, অবৈধভাবে দখলদারিত্ব করবে, বন বিভাগ সহ বিভিন্ন জায়গা থেকে জমি সহ বিভিন্ন কিছু জোর জবরদস্তি করে ছিনিয়ে নেবে, এরকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যই তো এই দুদকের জন্ম। এবং দুদককে তো সেই পরিমাণ ক্ষমতাও প্রদান করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ কিন্তু ক্লিয়ার যে অন্যায় যেই করুক, সে এমপি মন্ত্রী হোক আর আইজিপি হোক আর সাবেক সেনা প্রধান হোক বা রাষ্ট্রপতি হোক, যেই হোক, অন্যায় করলে, দুর্নীতি করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, শাস্তি তাকে পেতেই হবে। সে অন্যায় করেছে, তার পরিচয় হচ্ছে সে অপরাধী। তো যাই হোক দর্শক, অবশেষে দুদকের হাতেই কিন্তু বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি, তিনি হাতে নাতে একেবারে ধরা পড়ে গেল। এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে দেখবেন। এই বিষয়গুলো বিস্তারিত দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখে আসি যে দুদকের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিভাবে মূলত দুদকের পক্ষ থেকে অভিযানটা পরিচালনা করা হয়েছে এবং কি কি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে, কিভাবে হাতে নাতে ধরে ফেললো এবং দুদকের চেয়ারম্যান তিনি কি বলেছেন, সেই সমস্ত বিষয় দেখার পূর্বে চলুন আমরা একটু দেখে আসি বেনজির আহমেদের যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়ের কিছু হিস্টোরি এবং ডক্টর ইউনূসের আইনজীবী এবং বিভিন্ন টক শোতে বেনজির আহমেদকে নিয়ে কি বলা হয়েছে, সেটা আমরা একটু প্রথমে কিছু অংশ দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে প্রমাণ সহ দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আইজিপি বেনজির আহমেদের অজানা কালো অধ্যায়। গোপালগঞ্জের পুলিশ বা গোপালী পুলিশ খ্যাত বেনজির আহমেদের বয়স এখন 60 বছর। বর্তমানে অবসরে আছেন তিনি। তার কর্মজীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর 2010 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া। কমিশনার হবার পর থেকেই বেনজির আহমেদের অর্থনৈতিক উন্নতি হতে থাকে, যাকে বলা যায় আঙুল ফুলে কলাগাছ হবার মতো। ডিএমপি কমিশনার হবার 2 বছর পর মানে 2012 সালে গোপালগঞ্জে প্রায় 200 বিঘা জমি কেনেন বেনজির আহমেদ। সেখানে সাবানা ফার্ম নামে একটি খামার বাড়ি চালু করেন। সেই খামার বাড়ির পুকুরে তিনি মাছের চাষ করাতে থাকেন এবং এই খামার বাড়ির পরিচালনার দায়িত্ব দেন বড় মেয়ে ফারহিন রিশতাকে। মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদকের অনুষ্ঠানে স্বর্ণ পদক পান ফারহিন রিশতা। প্রিয় দর্শক, প্রশ্ন হলো একজন পুলিশ কমিশনের মাসিক বেতন কত? তিনি কোথা থেকে এত টাকা দিয়ে 200 বিঘা জমি কিনলেন? তিনি কিভাবেই বা এত বড় একটি মাছের খামার গড়ে তুললেন? গত 1 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে বেনজির আহমেদ এমন কোনো অপকর্ম অর্থাৎ গুম, খুন, জেল, জুলুম বা নির্যাতন নেই যা তিনি বিরোধী দলের নেতাকর্মীদের উপর প্রয়োগ করেননি। নিজেই জানতো তার এসব অপকর্মের কারণে তার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঘু পাপে
গুরুদণ্ড নয় বরং গুরুপাপে লঘুদণ্ড হবে। সম্ভবত এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বেনজির, যাতে কখনো দেশ ত্যাগের প্রয়োজন হলে সুবিধামতো যে কোনো একটি দেশে আশ্রয় নিতে পারেন। প্রথমেই আসা যাক বেনজিরের সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল পারমিট নেবার প্রসঙ্গে। দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেনজিরের স্ত্রী জিসান মির্জার সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল পারমিট নেবার একটি প্রমাণ। এটি সিঙ্গাপুর সরকারের ডেটাবেস থেকে সংগ্রহ করা হয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরে আলিফ ইঞ্জিনিয়ারিং নামে বেনজিরের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। এসবের মার্কিন মূলকেই বেনজির আহমেদের স্ত্রীর নামে এখনো একটি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে। শুনতে অবাক শোনালেও এটি সত্য। নাগরিক টিভির অনুসন্ধানী দল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি পাড়া হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্র অর্থাৎ প্রিমিয়াম সুইটস রেস্টুরেন্টের দ্বিতীয় তলার ঠিকানা ব্যবহার করা হয়েছে এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে, যা বেনজির আহমেদের স্ত্রীর নামে নিবন্ধিত। ডোমেস্টিক বিজনেস কর্পোরেশন নামের এই ব্যবসা প্রতিষ্ঠানটি বেনজিরের স্ত্রী জেসন মির্জার নামে নিবন্ধিত এবং প্রায় 6 বছর আগে এই ব্যবসা প্রতিষ্ঠানটি খোলা হয়েছিল, যা এখনো চালু আছে। কাণ্ডে বেনজির আহমেদ একাধিক নারীতে আসক্ত। বেনজির আহমেদ ঢাকার চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা শিমলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে বাংলাদেশ বিমানের একটি ছিনতাই নাটকের কথা। তথাকথিত এই বিমান ছিনতাই নাটক সাজিয়ে বেনজিরের নির্দেশে সেদিন পরপারে পাঠিয়ে দেওয়া হয় তথাকথিত সন্দেহভাজন বিমান ছিনতাইকারীকে, যিনি শিমলার বয়ফ্রেন্ড ছিলেন। শিমলাকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন বেনজির, যেমন ভাবে ইতিপূর্বে নায়িকা কেয়াকে পতিতা বানিয়ে শিক্ষা দিয়েছিলেন বেনজির। এইভাবে নারী খেকো বেনজির নানাভাবে নিজের ক্ষমতা জাহির করেছেন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে। আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের 71 এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত। আপনি বেনজির আহমেদের রিপোর্টে হয়তো কিছুটা রিপোর্টটাও হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করেন যে এইগুলি মনে হয় যেন অনেক সময় মনে হয় যেন ফেব্রিকেটেড। বুয়েটটা হঠাৎ করে কেন অশান্ত হবে, বান্দরবনও বা অশান্ত কেন হলো, আর হঠাৎ করে যারা বেনজিরকে সামনে নিয়ে আসলো তারাও কেন নিয়ে আসলো, এটাও কিন্তু বোঝা যায় না। মানে এমন এমন সব জায়গাগুলো থেকে জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোর উপরে আপনি কি মনে করছেন যে মৌলিক সমস্যা যেখানে বা মূল সংকটকে আড়াল করবার জন্য এই সমস্যাগুলো বিষয়টা তো তাই হয়ে যাচ্ছে। আজকে সবচেয়ে বড় কথা হলো যে এখানে আজকে দুদকের আইনজীবী বলছেন বেনজির আহমেদের এটার ব্যাপারে, বলছে যে ওই যে এটা কোনো কি জিন পরির মানে বিশ্বাস করতে হবে, মনে হচ্ছে যে এটা তেমন কোনো ঘটনা না, পত্রিকায় উঠলেই আমাদেরকে ধাবায় পড়তে হবে, এটা না, মানে এটা কোনো ব্যাপারই না। আমরা জানি এর চেয়ে অনেক ছোটোখাটো বিষয় নিয়েও যদি মানে উন্নত দেশে বা উন্নত দেশ বাদ দিলাম, আমরা আশেপাশে দেশগুলোতে যদি এরকম সংবাদ প্রকাশ হতো, এটা হইচই পড়ে যেত, এই নিয়ে তদন্ত শুরু হতো, নানা পক্ষ জবাব দিত, কিন্তু এখানে দেখি কোনো রেসপন্স নেই। সেই জন্যই বলি এর মূল কারণটা হচ্ছে গণতন্ত্র। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ডক্টর ইউনূসের যিনি আইনজীবী রয়েছেন, তিনি কিন্তু ক্লিয়ারভাবে আপনাদের কাছে প্রশ্ন করলেন যে আসলে এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনিভাবে যেই লড়াই চলছে এবং তাকে কারাদণ্ড সহ যেইভাবে সে দৌড়দৌড়ের উপরে আছে, তো এইটা তার উপরে নাকি নির্যাতন হচ্ছে এবং অবৈধভাবে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এটাও কিন্তু তারা প্রশ্ন করলো যে এই বেনজির আহমেদ সাহেব পুলিশের সাবেক আইজিপি, তো তেনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে কিন্তু পর্যালোচনা এতদিন হয়েছে। তো তার বিরুদ্ধে এত পর্যালোচনা সমালোচনা হওয়া সত্ত্বেও, যেহেতু সে পুরো তার কর্মজীবনে মাত্র অল্প কিছু টাকা সে বৈধভাবে ইনকাম করেছে, তো সেখানে সে প্রায় হাজার হাজার কোটি টাকা তার নিজের মানে তার স্ত্রী, তার সন্তান, তাদের নামে রয়েছে, নামে বেনামে
বিভিন্ন জায়গায় ফ্ল্যাট সহ তার বাড়ি সহ এরপরে বিভিন্ন জায়গায় কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান সহ তার জমি সহ বিভিন্ন কিছু কিন্তু তার নামে এবং তার মানে স্ত্রী সন্তান তাদের নামে বেনামে রয়েছে। তো এই টাকাগুলো সে কিভাবে অর্জন করলো এবং এই টাকাগুলোর যে সে মালিক, অথচ বাংলাদেশে দুদক সহ রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সরকারি সংস্থা কিন্তু রয়েছে যাদের কাজই হচ্ছে যে এই দুর্নীতি যারা করবে বা একটা বিশাল পরিমাণ ইনকাম তার রয়েছে বা সম্পদ রয়েছে, অথচ এই সম্পদটা সে কিভাবে অর্জন করছে সেই মাধ্যমটা সে দেখাতে পারতেছে না, কিভাবে তার কাছে আসছে সেটা সে দেখাতে পারতেছে না। তো এইটা তো একমাত্র যারা চোর এবং ডাকাত তাদের ক্ষেত্রেই হয়, অর্থাৎ চুরি করে এনেছে। এখন দেখাবে কিভাবে যে এটা কিভাবে সে উপার্জন করেছে? এটা তো চুরি করা। আরেকজনের ডাকাতি করে এনেছে, সে ডাকাতি করে এনেছে, ছিনতাই করে এনেছে, সে দেখাবে কিভাবে যেটা সে ইনকাম করে এনেছে? পথ নাই তো। তো বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার অফিসার রয়েছে যারা এরকম কলমের খোঁচা দিয়ে ওই চোর ডাকাতরা এক মাস বসে আর কত টাকা ইনকাম করে, তারা একদিনে কলমের খোঁচা দিয়ে তার থেকে আরও অনেক গুণ বেশি সম্পদ টাকা তারা কিন্তু চুরি করে ডাকাতি করে কিন্তু তারা নিয়ে নেয়। তো এই ডাকাতদেরকে ধরার জন্যই কিন্তু দুদক, রাজস্ব বোর্ড সহ সরকারি বিভিন্ন সংস্থা তারা কিন্তু রয়েছে। তো তারা এতদিন কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি এবং এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে কার্যকরী কোনো অ্যাকশন নেয়নি, এটাই কিন্তু সেই ডক্টর ইউনূসের আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক সহ যে সমস্ত বিশ্লেষকগণ রয়েছেন তাদের কিন্তু একই প্রশ্ন। আপনার এই বিষয়ে মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।